আচ্ছা, কিস করলে কেমন অনুভূতি হয় রে? নিধি বলল, চুপ, তুই আমার বান্ধবী কি না সন্দেহ হয়, তোকে ফোন করাই ভুল। এই বলে নিধি ফোনটা কেটে দিয়ে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ারের নিচে বসে নিধি কাঁদতে লাগলো। রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে তার। সে একটা ছোট লোককে কিস করেছে, নিজের কাছে নিজেরই ঘৃণা লাগছে। নিধি শাওয়ার শেষ করে টাওয়াল পেঁচিয়ে বের হয়। আজ তার নিজেকে নিজের কাছে অপবিত্র লাগছে, কিছুই ভালো লাগছে না। তাই ফেসবুকে ঢুকেই দেখে মেঘরুদ্দুর আইডি থেকে গল্প পোস্ট করেছে। গল্পটা পড়তে পড়তে নিধির মন ভালো হয়ে যায়। পরের দিন নিধির বাবা বাসায় আসতেই নিধি তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সিনহা বলল, কি হলো মা, কাঁদছিস কেন, কি হয়েছে? নিধি আরো জোরে কাঁদতে লাগলো। সিনহা সাহেব নিধির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মারে, এভাবে কাঁদলে হবে? কি হয়েছে আমাকে বলবি তো, না বললে বুঝবো কিভাবে? নিধি মনে মনে ভাবছে সে রাজের কথা বলে দিবে, বাট কি যেন মনে করে ভাবলো, না থাক, আমি এর প্রতিশোধ নিব, বাবাকে বলবো না। তাই চোখের পানি মুছে নিধি বলল, বাবাই, আমাকে রেখে কোথাও যাবে না, তুমি না থাকলে আমার ভয় করে, আমার কিছুই ভালো লাগে না, আর তোমার সাথে কথা নাই, তুমি পচা, আমাকে রেখে চলে যাও। সিনহা বলল, আচ্ছা মা, কান ধরছি, মন খারাপ করে না, এখন থেকে যা বলবে তাই শুনবো। আর আমরা সামনে ঈদে সুইজারল্যান্ড যাচ্ছি, তোমার রহিম চাচার পরিবারও আমাদের সাথে যাবে। নিধি বলল, ও রিয়েলি বাবা, ইউ আর এ গ্রেট বাবা। বাবা, তিশাও যাবে তো আমাদের সাথে? সিনহা বলল, হ্যাঁ যাবে। আর শোনো মা, 3 দিন পর থেকে তোমাদের এইচএসসি এক্সাম, আমি চাই আমার মাটা কলেজের সেরা রেজাল্ট করুক। নিধি বলল, ইনশাল্লাহ বাবাই, তুমি শুধু দোয়া করিও, দেখবে আমি সফল হবই। এইদিকে নিধির এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। প্রতিটা পরীক্ষায় নিধিকে আনা দেওয়ার দায়িত্ব আমার ওপরই স্যার অর্পণ করলো। পরীক্ষার এতগুলো দিনে নিধি আমার সাথে একটা কথাও বলেনি। মাঝে মাঝে তিশার সাথে কথা হতো, প্রায় রাতেই তিশা ফোন করে এটা সেটা বলতো। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল। মাসখানেক পর আমাদের কমান্ডার নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হলো। পরীক্ষায় অ্যাটেন্ড করলাম। একদিন সিনহা স্যার ডেকে নিয়ে বলল, আমি বললাম, জি স্যার, ভালো, আল্লাহ চাইলে খুব ভালো একটা রেজাল্ট হবে, দোয়া করবেন। সিনহা বলল, হ্যাঁ অবশ্যই। শোনো রাজ, আগামী 1 মার্চে নৌবিমান ও সেনাবাহিনীর মাঝে কয়েকটা প্রতিযোগিতা হবে, আমি চাই তুমি নিজেকে তৈরি করো। আমি বললাম, জি স্যার। বলে দরজার দিকে তাকাতেই খানিকটা অবাক হলাম। নিধি দরজায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কোথাও বের হবে। কালো পাড়ের নীল তাঁতের শাড়ি পরেছে সে, আর চোখে কাজল, কপালের ঠিক মাঝখানটায় বৃত্তকার টিপ, একদম অস্পরীর মতো লাগছে। আমি স্যারের রুম থেকে যখনই বের হব তখন স্যার বলল, রাজ, নিধিকে একটু তিশার বাসায় নামিয়ে দিয়ে আসো তো। স্যারের কথা শুনে নিধি অগ্নি দৃষ্টিতে তাকালো, মনে হচ্ছে তার চোখের আগুনে আমাকে পুড়িয়ে ফেলবে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নিধি গিয়ে গাড়িতে উঠলো। গাড়ি চলছে আপন গতিতে। নিধি গাড়িতে বসে ফেসবুক অন করতেই দেখতে পেলো সে আইডি থেকে পোস্ট করা হয়েছে। সত্যি, মেয়েদের নীল শাড়িতে যতটা সুন্দর লাগে, কালো টিপে ঠিক ততটাই মায়াবী লাগে। নিধি মুচকে হাসে, সত্যি কি তাকে সুন্দর লাগে? একটা মানুষের অনুভূতির সাথে কিভাবে তার অনুভূতি মিলে যায়। আমি বললাম, ম্যাম নামেন, তিশা ম্যামের বাসায় এসে পড়েছি। নিধি আমার কথা শুনে অনেকটা চমকে যায়। ফোনের উপর থেকে চোখ সরিয়ে দেখে সত্যি এসে গেছে। নিধি বলল, এই ছোট লোক, শোন, তুই বাসার ভিতরে গিফট দিয়েই বাসা থেকে বের হয়ে যাবি। আমি বললাম, জি ম্যাডাম, আপনি যান। নিধির পিছন পিছন গিফট নিয়ে বাসায় ঢুকলাম। বাসাটা খুব সুন্দর করে সাজানো, সাজানো হবেই না কেন, তারিন জান্নাত তিশা কমিশনারের একমাত্র মেয়ে। কমিশনারের সবকিছু তার মেয়ের জন্যই। আমি গিফট ভিতরে রেখেই বের হয়ে গেলাম। গাড়িতে বসে বাসায় কথা বলছিলাম মার সাথে। হঠাৎ গাড়ির সামনে চোখ যেতেই চমকে উঠলাম, তিশা এখানে, তার না বার্থডে। বাইরে কি করে, মেয়েটাকে সত্যি আজ অপরূপ লাগছে। তিশা ম্যাম এসে গাড়ির দরজা খুলে বলল, আপনি এখানে? আপনাকে না বলেছিলাম আমার জন্মদিনে থাকতে, চলেন ভিতরে চলেন। আমি বললাম, ম্যাম, আপনাদের মতো বড় লোকের পার্টিতে আমাকে মানায় না, আমি গেলে পরিবেশটা নষ্ট হতে পারে। তিশা বলল, আপনি কিন্তু আমাকে রাগাচ্ছেন, জানেন আপনার জন্য আমি বাসার বাইরে এসেছি, হয়তো সবাই খুঁজছে, প্লিজ চলেন। আর হ্যাঁ, আপনি আমার বড় হবেন, সো ম্যাম নয়, আমাকে নাম ধরে বা তুমি করে ডাকবেন।